যারা দেখছেন আপনাদের সবাইকে ল অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমরা আলোচনা করব দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 বা দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 8 বা অষ্টম আদেশ সম্পর্কে, যে আদেশটি মূলত রিটেন স্টেটমেন্ট বা লিখিত জবাব সম্পর্কে বিধিবিধান দ্বারা তৈরি করা হয়েছে। আমরা বিগত পর্বে সপ্তম আদেশ বা প্লেইন্ট বা আর্জি সম্পর্কে আলোচনা করেছিলাম। একজন ব্যক্তি বা কোনো ব্যক্তিগণ যখন কোনো দেওয়ানি মোকদ্দমা দাখিল করেন, তখন তাকে প্লেইন্ট বা আর্জি দাখিলের মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হয়। তো সেই প্লেইন্ট বা আর্জি দাখিলের মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা দায়ের করার পর যখন বিবাদী বা বিবাদীগণের প্রতি সমন জারি করা হয়, তখন সেই সমন প্রাপ্তির পর বিবাদী বা বিবাদীগণ লিখিত জবাব প্রদানের মাধ্যমে বা রিটেন স্টেটমেন্ট দাখিলের মাধ্যমে মোকদ্দমায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন বা নিজের দাবি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, অথবা তার উপর যে দাবি আনা হয়েছে সেগুলো খণ্ডন করার চেষ্টা করেন। এই রিটেন স্টেটমেন্ট বা লিখিত জবাব কিভাবে দাখিল করতে হয় এই সম্পর্কে খুঁটিনাটি বিষয়সমূহ এই আদেশে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা দেখব যে এই আদেশে 10টি বিধি রয়েছে। খুব বড় নয় আদেশটি, কিন্তু তাৎপর্যপূর্ণ, কেননা রিটেন স্টেটমেন্ট বা বিবাদীর জবাব মোকদ্দমার একটা বড় অংশ। প্রথমেই আমরা বিধি 1-এ দেখব যে কোনো বিবাদী যখন এই লিখিত জবাব দাখিল করবে সেটা উনি কতদিনের মধ্যে দাখিল করবেন। এখানে শুরুতেই 8 ধারার 2 উপধারা ব্যতীত বলা হয়েছে। তো 8 ধারার 2 উপধারা কি, দুঃখিত, 80 ধারার 2 উপধারা। তো ধারা 80-তে আমরা জানি যা সরকারি কর্তৃপক্ষকে বা কোনো অটোনোমাস বডিকে নোটিশের ব্যাপার আছে, ওই ধরনের ব্যাপারের ব্যতীত বা ওই রিলেটেড ব্যাপার ব্যতীত আমরা 80 ধারাটা পড়লেই বিষয়টি পরিষ্কার হব। ওই সংশ্লিষ্ট বিষয় ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে এই বিধানটা প্রযোজ্য হবে। কি বিধান? যে যখন একজন ব্যক্তি লিখিত জবাব দাখিল করবেন, সেটি তিনি করবেন তার উপর সমন জারি হওয়ার 30 কার্য দিবসের মধ্যে, অর্থাৎ 30 ওয়ার্কিং ডেইজের মধ্যে। যদি তিনি তা করতে ব্যর্থ হন, তাহলে তার আবেদনের প্রেক্ষিতে বা তার যুক্তিসঙ্গত কারণ প্রদর্শনের প্রেক্ষিতে আদালত তাকে আরও 30 ওয়ার্কিং ডেইজ বা 30 কার্য দিবস সময় বর্ধিত করে দিতে পারেন। অর্থাৎ লিখিত জবাব দাখিলের জন্যে বিবাদী সর্বমোট সময় পাচ্ছেন 60 ওয়ার্কিং ডেইজ বা 60 কার্য দিবস। প্রশ্ন হচ্ছে, কোনো বিবাদী যদি এই 60 কার্য দিবসের মধ্যে তার লিখিত জবাব দাখিল করতে না পারেন, সেই ক্ষেত্রে আদালত কি করবেন? বলা হচ্ছে যে এই 1 বিধিতেই বলা হচ্ছে যে সেই ক্ষেত্রে আদালত মোকদ্দমাটি একতরফা নিষ্পত্তির দিকে এগোবেন বা ডিসপোজ করবেন এক্সপেইন, বা একতরফা উনি মোকদ্দমাটি নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ করবেন। তো এই যে বিবাদী এই সময়ের মধ্যে লিখিত জবাব দিবেন, সেখানে লিখিত জবাবে এখন আমরা দেখব বিবাদী কি কি বিষয় অন্তর্ভুক্ত করবেন বা কিভাবে করবেন। বিধি 2-এ বলা হচ্ছে যে বিবাদী নতুন বিষয়সমূহ সাধারণত বা অভূতপূর্ব এরকম কিছু বিষয় লিখিত জবাবে উল্লেখ করবেন। নিশ্চয়ই বাদী প্লেইন্টে যা উল্লেখ করেছেন তা বিবাদী সব কিছু লিখিত জবাবে মেনে নেবেন না। যদি মেনে নেন তাহলে তো মোকদ্দমাই নিষ্পত্তি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বিবাদী দেখানোর চেষ্টা করবেন যে না, বাদী যে দাবি করেছে সেখানে তঞ্চকতা ছিল বা প্রতারণা ছিল বা আইনগতভাবে রক্ষণীয় নয় এরকম বিষয় ছিল, কিংবা বাদীর দাবি ইতিপূর্বেই পরিশোধিত হয়েছে, এরকম যেগুলো সাধারণত বাদীর জন্য আশ্চর্যজনক বিষয়, সেই রকম নতুন বিষয়সমূহ বিবাদী তার লিখিত জবাবে উল্লেখ করবেন। তারপর বাদীর যে সকল দাবি বিবাদী মানবেন না বা স্বীকার করবেন না, অ্যাডমিট করবেন না, সেগুলো বিধি 3-এ বলা হচ্ছে সুনির্দিষ্টভাবে বিবাদীকে অস্বীকার করতে হবে। আবছা আবছা অস্বীকার করলে হবে না, অস্বীকারটা হতে হবে সুনির্দিষ্ট।
ফলে আমরা দেখতে পাই রিটেন স্টেটমেন্টে বিবাদী বাদীর প্লেইন্টে উল্লেখ করা সকল বক্তব্য ধরে ধরে অস্বীকার করে যান সাধারণত। তারপর বিধি 4-এ বলা হয়েছে যে এই অস্বীকারটা আবার চাতুর্যপূর্ণ বা চাতুরিতা করে করা যাবে না। অর্থাৎ আমরা যেটাকে বলি যে কিছুটা টেকনিক্যাল আনসার কিংবা কৌশলের আশ্রয় নিয়ে উত্তর প্রদান করা, যে আমি অস্বীকার করেছি এমন একটা কৌশলে যেটা আমাকে নিরাপদ রাখে, ওরকমভাবে এটা করা যাবে না। চাতুরিতার মাধ্যমে অস্বীকারটা করা যাবে না। অস্বীকারটা হতে হবে একদম ফ্রি অ্যান্ড ফেয়ার, যেটা একদম নিরপেক্ষ এবং মুক্তভাবে সুস্পষ্টভাবে সে অস্বীকারটা করতে হবে। এখন যদি বিবাদী তার এই লিখিত জবাবে নতুন কোনো অজুহাত দাখিল করতে চায়, তাইলে সেটা সে করতে পারবে কি না আমরা দেখব। বিধি 8-এ বলা হচ্ছে যে হ্যাঁ, যদি কোনো নতুন অজুহাত বা নিউ গ্রাউন্ডস তৈরি হয় বিবাদীর লিখিত জবাব দাখিল করার পরেও তার যদি এরকম কোনো গ্রাউন্ডস তৈরি হয়, সেই ক্ষেত্রে সে সেটা করতে পারবে। তারপর হচ্ছে যে বিবাদী যখন এই লিখিত জবাবটা সে দাখিল করবে, সেখানে যদি কোনো পারস্পরিক দায়ের ব্যাপার থাকে, দায় দেনার ব্যাপার থাকে, দেখা গেল তার উপর কোনো অর্থের ব্যাপারে মোকদ্দমা হয়েছে, অর্থ দাবি করা হয়েছে, কিন্তু সে বলছে যে সেও তার নিকট টাকা পায়, এরকম পারস্পরিক দায় দেনার ব্যাপার থাকে, তাহলে বিবাদীকে চেষ্টা করতে হবে প্রথম শুনানিতেই এই লিখিত জবাবে এই পারস্পরিক দায়ের ব্যাপারটা উল্লেখ করা, যে তার কাছেও সে টাকা পায় বা এই টাকাটা এইভাবে সমন্বয় হবে, এই জাতীয় যে সকল বিষয় থাকে সাধারণত প্রথম সুযোগেই সেটা করতে হয় বা প্রথম শুনানির তারিখেই সেটা করতে হয় লিখিত জবাবের মাধ্যমে। যদি সেটা না করা হয় তাহলে পরবর্তীতেও হয়তো বা আদালতের অনুমতি নিয়ে সেটা করা যেতে পারে, তবে আদালত সাধারণত অনুমতি দিবেন না যৌক্তিক কারণ ব্যতীত। কাজেই চেষ্টা করতে হয় প্রথম সুযোগেই যেন বিবাদী সেই তার যে পারস্পরিক দেনার ব্যাপার আছে সেটা যেন সে দাবি করে থাকে। তো মোটামুটিভাবে এইগুলোই হচ্ছে 8 আদেশের গুরুত্বপূর্ণ বিষয় বা উল্লেখ করার মতো ব্যাপার, যে একজন বিবাদী তার উপর দাবিকৃত যে প্লেইন্ট বা আর্জি, তার জবাবটা সে কিভাবে দিবে। এবং সর্বশেষ আমরা দেখব যে 10 বিধিতে একটা কথা বলছে, 8 আদেশের 10 বিধিতে, যে যদি বিবাদীর এই জবাব সুস্পষ্টভাবে সুনির্দিষ্ট সময়ের মধ্যে সে দাখিল না করে এবং সে সুস্পষ্টভাবে সব কিছু অস্বীকার না করে, সেই ক্ষেত্রে কি হবে, যে সেই ক্ষেত্রে আদালত যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, আদালত যেটা প্রয়োজন মনে করবে সেই সিদ্ধান্তই নিতে পারবে। আবার 5 বিধিতে আরেকটা কথা ছিল যে ওই যে সুনির্দিষ্ট অস্বীকার যদি না করা হয়, তাহলে যে অংশগুলা অস্বীকার করা হয়নি সেই অংশগুলা স্বীকার করে নেওয়া হয়েছে মর্মে গণ্য হবে। তার মানে আদালত ধরে নেবে যে সে সেটা স্বীকার করছে, যদি অক্ষমতার ব্যাপার না থাকে। অক্ষমতা হচ্ছে এক্সেপশন, যে কোনো কারণে সে সেটা স্বীকার করতে পারছিল না বা পারার অবস্থায় ছিল না। তো মুদ্রা কথা হচ্ছে যে যদি এইভাবে সুস্পষ্টভাবে সে অস্বীকার না করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে না করে, তাহলে আদালত কি করবেন, যে কোনো সিদ্ধান্ত মোকদ্দমায় নিতে পারবেন। অর্থাৎ উনি একতরফা এক্সপার্টি ডিক্রি যেটা বলি আমরা, একতরফা আদেশ দিতে পারবেন বা একতরফা ডিক্রি ঘোষণা করতে পারবেন, বা তার বিপরীতে মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে এই আদেশ তিনি দিতে পারবেন, আদালত দিতে পারবেন। তাহলে মূলত যে সামারিটা দাঁড়াচ্ছে, যে সারমর্ম দাঁড়াচ্ছে বিধি সমূহের মাধ্যমে 8ম আদেশের, সেটি হচ্ছে যে যখন একজন ব্যক্তির বিরুদ্ধে বা কতিপয় ব্যক্তির বিরুদ্ধে কোনো দেওয়ানি মোকদ্দমা প্লেইন্ট বা আর্জি দাখিলের মাধ্যমে দায়ের হয়, তো সেটা দায়ের হওয়ার পরে বিবাদীকে লিখিত জবাবের মাধ্যমে সেটার প্রতিদ্বন্দ্বিতা করতে হয় বা সেই মোকদ্দমা মোকাবেলা করতে হয়, এবং সেই সম্পর্কিত যে একটি লিখিত জবাব কত দিনের মধ্যে দিতে হবে, কিভাবে দিতে হবে, কি কি অস্বীকার করতে হবে, কিভাবে অস্বীকার করতে হবে, নিজের বক্তব্যগুলো কিভাবে দাখিল করতে হবে, এই সকল বিষয় সম্পর্কিত বিধিবিধান রয়েছে এই আদেশ 8-এ বা 8ম আদেশে। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে এই আলোচনাটি শুনেছেন,
বা লিখিত জবাব সম্পর্কিত বিধিবিধানসমূহের আলোচনা যারা অনুভব করার চেষ্টা করেছেন এতক্ষণ ধৈর্য ধরে, আপনাদের সকলকেই অনেক ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।